আপনারা দেখছেন চ্যানেল আই। আসসালামু আলাইকুম। টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আইয়ের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সমাজ উন্নয়নে রেমিট্যান্স। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন বিকাশ চৌধুরী বড়ুয়া, তিনি বাসুকের চেয়ারপারসন। বাসুক রেমিটেন্স এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, প্রধানত নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এবং ইউরোপের নানান দেশে তাদের কার্যক্রম রয়েছে, বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে। তার পাশে রয়েছেন ডক্টর তাসনিম সিদ্দিকী, রামরুর সঙ্গে যুক্ত গবেষক হিসেবে। রামরু মাইগ্রেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং অনেক গবেষণা কর্ম রয়েছে তাদের। সবশেষে রয়েছে জনাব আতিকুন নবী, তিনি ইনাফি নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠায় এবং তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিরও একটা বড় অবলম্বন। সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশ সরকার বলেছে যে তাদের যে সঞ্চয় আছে বৈদেশিক মুদ্রার, সেটার পরিমাণ এত যে তা দিয়ে তারা যমুনা সেতু করার কথাও চিন্তা করছে এবং এটা বাংলাদেশের অর্থনীতির একটা বড় স্তম্ভ। কিন্তু বাসুক একটা নতুন বক্তব্য নিয়ে উপস্থাপন করছে। গত 3 দিন ধরে ঢাকায় তারা একটা সেমিনারের আয়োজন করেছে। সেখানে বলছে যে প্রবাসী বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তাদের আয় রোজগার দিয়ে বাড়িতে নতুন বাড়ি বানায়, জমি কিনে, ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এটা সমাজ উন্নয়নে ব্যাপক সংখ্যক মানুষের কল্যাণে আসে সেরকম কি কাজ হতে পারে, এই নিয়ে তারা একটা আলোচনা করছে। আজকে আমরা প্রধানত তার উপর আলোকপাত করব। রেমিটেন্স সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সমাজ উন্নয়নে রেমিটেন্স কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোক করব। প্রথমে বিকাশ চৌধুরী বড়ুয়াকে বলবো, এই আইডিয়াটা কি আমাদেরকে একটু খুলে যদি বলেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা সবাই জানি যে রেমিটেন্স আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রচণ্ড একটা ভূমিকা রাখে। তো আমরা যারা বিদেশ থেকে প্রবাসীরা যারা টাকা পাঠায়, সে টাকা দেশের উন্নয়নে, পরিবারের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রেমিটেন্সটা কমিউনিটির উন্নয়নে কীভাবে কী ভূমিকা রাখতে পারে, মানে কি ইফেক্টিভ ভূমিকা রাখতে পারে। এবং শুধু তাই না, শুধু রেমিটেন্স না, আমরা যেটা নতুন আমরা দাবি করছি সেটা হচ্ছে কালেকটিভ রেমিটেন্স। আমরা জোর দিচ্ছি যে কালেকটিভ রেমিটেন্স সমাজ উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে। কালেকটিভ রেমিটেন্স মানে আপনি বলছেন 5 জন মিলে, 10 জন মিলে, 5 জন কনসোর্টিয়াম করার মতো, 5 জন প্রবাসী মিলে ধরেন আপনার দেশে, নিজের দেশে একটা বড় কাজ করলো। বড় কাজ হতে পারে, মাঝারি কাজ হতে পারে, ছোট কাজ হতে পারে, কিন্তু যেটা আপনার সমাজের উন্নয়নে, কমিউনিটির উন্নয়নে প্রভাব ফেলতে পারে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা দেখেছি যে আমরা ইনফ্যাক্ট আজকে যে আমরা এখানে বাংলাদেশে এসেছি, আমরা গত 4টা রাউন্ড টেবল ওয়ার্কশপ করেছি, ঢাকায় 3টা, একটা হবিগঞ্জে। আমরা দেখাতে যাচ্ছি যে প্রবাসে থাকে ধরেন 4 জন অথবা 8 জন প্রবাসী মিলে, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে হবিগঞ্জে একটা ডায়াবেটিক হসপিটাল আছে। সেটা করেছে আমেরিকা এবং ইউকেতে বসবাসকারী 12 জন রেমিটেন্স মানে সেন্ডার প্রবাসী। তো এখানে ওই এলাকায় কিন্তু ডায়াবেটিক হাসপাতাল টোটালি নিউ। তো এনারা এখন বর্তমানে ওখানে 8000 ডায়াবেটিক পেশেন্ট, রেজিস্টার্ড পেশেন্ট আছে। তো এটা ওই এলাকার জন্য মানে প্রচণ্ড একটা ভূমিকা আছে। তো এই ধরনের আরও এক্সাম্পল আছে। ধরেন ছোট্ট একটা ইন্ডিভিজুয়াল রেমিটেন্সের ক্ষেত্রে যদি আমি ধরি, একজন প্রবাসী সে চেয়েছিল যে তার ভাইপোকে নিয়ে যাবে লন্ডনে। তো ভাইপো বললো যে চাচা তুমি তো আমাকে নিয়ে যাবা, তো ওখানে নিয়ে গেলে আমাকে কাজ করতে হবে, তো হোয়াই ডোন্ট ইউ সেন্ড দ্যাট মানি টু মি, আমাকে ওই টাকাটা আমাকে দেন, আমি দেশে কিছু করতে পারি কিনা দেখি। তো সেই ছিল গতকাল এসেছিল আমাদের হবিগঞ্জের মিটিংয়ে। সেই ছেলেকে দেওয়া হলো 4000 ইউরো। সে 2 বছরের মাথায় সে ওই 4000 ইউরোটাকে হলো তার 80,000 ইউরো 2 বছর, এবং সে 5টা পুকুর নিল। এবং গতকাল সে আমাদের হবিগঞ্জে যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেখানে শেষ ছিল। আমরা তাকে স্পেশালি ডেকেছিলাম শোনার জন্য। সে বলছে যে এখন তার 7টা পুকুর আছে
এবং সে শুধু হবিগঞ্জ এলাকাতে না, চুনাঘাট এবং হবিগঞ্জ না, সে এখন সিলেটে সে রেপ্লিকেট করতে যাচ্ছে সে। এবং আমি 3 বছর আগে তার ওখানে 19 জন এমপ্লয়ি ছিল। তো এই যে 19 জন এমপ্লয়ি এবং তাদের পেছনে যে আরও 5 জন করে যদি ধরেন পরিবারে, এটা কোয়াইট বিগ অ্যামাউন্ট। তো আমরা এটাই দেখাতে যাচ্ছি যে আপনি রেমিটেন্সটা পাঠাচ্ছেন, আপনার পরিবারের উন্নয়ন হচ্ছে, আপনার ছেলেকে আপনি ভালো স্কুল পাঠাতে পারছেন, কিছু ভালো খাবার দিতে পারছেন। At the same time, you are creating employment in a local community. So it's a quite huge. জি, ধন্যবাদ বিকাশ চৌধুরী বড়ুয়া। ডক্টর তাসনিম সিদ্দিকী বলুন, এই আইডিয়াটা আপনার কি মনে হয়? আপনারা এই নিয়ে কাজ করছেন অনেকদিন। এটা তো মানে খুবই মানে অনেক দিন ধরে এটাকে কিন্তু পুশ করা হচ্ছে যে কমিউনিটি লেভেলে মাইগ্রেন্টদের কন্ট্রিবিউশন এটা কি আসছে এটাকে বের করা। এবং আমাদেরও একটা রিসার্চ জাস্ট 5000 ডেটা নিয়ে একটা কাজ আমরা করছি। তো সেই জায়গায়ও কিন্তু যে জিনিসগুলো উনি বলছেন সেগুলো বেরিয়ে আসছে। তবে এখানে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যারা অনেক আগে গেছিলেন তাদের কিন্তু রেমিটেন্সের যে ফ্লোটা ছিল সেটা অনেক বেটার ফ্লো ছিল, এবং তারা যেই কাজগুলোতে ইনভেস্ট করেছেন তারা একদিকে নিজের বাড়ি ঘর ভালো করেছেন, সেগুলো যেরকম করেছেন, তারপরে হচ্ছে যে তাদের পরিবারের আরেকজনকে হয়তো বিদেশে পাঠিয়েছেন বা নিজস্ব ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করেছেন। কিন্তু তারপরে তারা কমিউনিটি অর্গানাইজেশন বা কমিউনিটি অ্যাক্টিভিটিস যদি ধরি, রিচুয়ালস, হ্যাঁ, সেটা ফুটবল খেলার থেকে শুরু করে সেটা যদি আজকের একটা মসজিদে একটা ফ্যান লাগিয়ে দেয়া বা একটা ধরেন একটা কামরা তৈরি করে দেয়া, মসজিদ যেটা আছে তার ভেতরে আরেকটা এক্সপ্যানশনে হেল্প করা, স্কুলে একটা কালচারাল তৈরি করে দেয়া, এরকম ধরনের যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন জন ফান্ড করছেন। হ্যাঁ, এবং যদি ইভেন কোরবানি, অনেকে বলছেন যে এই যে আমার মানে আমি কোথায় খরচ করেছি রেমিটেন্স, সেই জায়গায় গিয়ে বলছেন যে আমি যে কোরবানি দিচ্ছি আগে আমার সেই সামর্থ্যটা ছিল না এবং আমি এটা সবার ভিতরে ডিস্ট্রিবিউট করছি। গ্রামে আমরা সমাজ গড়ে তুলেছি, যেই সমাজ কিন্তু এই পুরোটা গোশত, আর আমি একা, আমি আর এই যে আমি এতটুকু দিব তুমি এতটুকু দিবা সেই জায়গায় নয়, এই পুরোটা জিনিস একত্র করে সমাজে এক 3টা ভাগ করে যেটা পরিবারের যেটা দিয়ে বাকি অংশটুকু একসাথে সকলকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এই আইডিয়াগুলো তারা এনেছেন কোথা থেকে? এই আইডিয়াগুলো তারা এনেছেন কিন্তু মিডল ইস্ট থেকে, যে এগুলোকে কম্বাইন করে ডিস্ট্রিবিউশন। এগুলো কোনোটাই কিন্তু ব্যবসায়িক উদ্যোগ না। হ্যাঁ, কমিউনিটি লেভেল এগুলো উপকার হচ্ছে, কিন্তু এটা একটা বিজনেস না। এখন বিজনেসের জায়গায় উনি যে কথাটা বললেন, একটা যেরকম পুকুর বা ফিশারিজ, এইগুলো কিন্তু সমস্ত ইন্ডিভিজুয়ালরা করছে, একত্রে কাজ করছে, এরকমও মানে এটা মানে খুঁজলে পাওয়া যাবে। যেমন আমাদের যে একটা ফিশ ফিড, যেটা আমরা সোনার মানুষ সম্মাননা দিয়েছিলাম যে ব্যক্তিকে, তারা কিন্তু 7-8 জন বন্ধু মিলে প্রথমে একটা মানে ওই পুকুর লিজ নিয়েছিলেন, এবং একের পর এক পুকুর লিজ নেওয়ার পরে সেইখানে দেখলাম পুকুরে মাছের খাবার দরকার, তারা ফিশ ফিড একটা ফ্যাক্টরি তৈরি করলেন। তারপরে তারা কিন্তু মশলার ফ্যাক্টরিতে গেলেন, এই কাজগুলো করেছেন। তাদের পুরো ক্যাপিটাল সেখানে প্রায় মানে 2 কোটি টাকার মতন তাদের পরবর্তীতে সেটা হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখন 2 কোটিকে তারা 10 কোটি বানাতে পারেন, কিন্তু ওই 10 কোটি বানানোর জন্য কিন্তু কোনো এনজিও তার সাথে বা কোনো সরকারি ব্যাংক তার সাথে নেই। আমরা ভীষণভাবে চেষ্টা করলাম। এই প্রসঙ্গে একটু ডিটেইলসে পরে যাব। জনাব আতিকুন নবী, আপনার আইডিয়া, আপনারা তো এই কাজ করছেন অনেকদিন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। প্রথমে আমি যেটা বলবো, আসলে সমাজ উন্নয়নের রেমিটেন্স এটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আপনার অবশ্যই আপনার সমাজ উন্নয়নের রেমিটেন্স ব্যবহৃত হয়ে আসছে। কারণ শুধুমাত্র আপনার যে পরিবার থেকে আপনার যায় তারাই আপনার রেমিটেন্সের সুফলটা পায় না, গোটা আপনার জাতি কিন্তু আসলে সুফলটা ভোগ করছে। এই দিক দিয়ে আমি বলবো যে অবশ্যই সমাজ উন্নয়ন রেমিটেন্স যথাযথভাবে আছে। তারপরে আমি যে জিনিসটা বলবো, বিষয়টা হয়েছে যে আমরা ধরেন যে কোনো বিনিয়োগ বলেন, উদ্যোগ বলি, এর ভিতরে আমরা কিছু আপনার সেবা, কিছু উপযোগিতা আমরা পেয়ে থাকি বিনিময়ে, অর্থের বিনিময়ে। যদি দেখা যায় যে এই সেবা বা উপযোগিতাটা আপনার সাধারণ গরিব মানুষ যদি পেয়ে থাকে, তাহলে আমরা এটাকে একটু ব্যাপকভাবে বলতে পারি যে এটা আপনার কমিউনিটিতে একটা বিরাট ভূমিকা রাখছে। সেইভাবে যদি আপনি চিন্তা করেন, যেমন অনেক সময় আমরা মনে করি যে একটা সময় আমরা দেখছি আমাদের সমাজে আপনার ধনী লোকরা, জমিদার লোকরা, তারা বিভিন্ন ধরনের স্কুল কলেজ করছে, আপনার দিঘি খনন করছে, কিংবা ধরেন হাসপাতালও করছে। এখন ধরেন ওই সুযোগটা কিন্তু অনেকটা সীমিত হয়ে গেছে এখন। এবং আমাদের যারা আপনার প্রবাসে থাকে তারা কিন্তু
যথেষ্ট কষ্ট করে, দেশের জন্য তাদের যথেষ্ট আপনার দেশপ্রেমও আছে, এবং এই দেশপ্রেমের কারণেই কিন্তু তারা আমাদের দেশে টাকা পাঠিয়ে থাকে। এবং এই টাকাটা তাদের মনে মনে তারাও মনে করে যে এই টাকাটা যদি বেশি সংখ্যক জনগণের সেবায় কিংবা উপযোগিতায় বা কল্যাণে কাজে লাগে, তাহলে এটার আরও মানে সহজ এবং আপনার খুব ভালো ব্যবহার হতে পারে। ধন্যবাদ জনাব আতিকুর নবী। জনাব বিকাশ, প্রবাসীরা যখন টাকা পাঠায়, সাধারণ যে পিকচারটা আমরা পাই সেটা হলো পরিবারের কল্যাণের জন্য জমি কেনে, একটা ফ্ল্যাট কিনে, কেউ হয়তো একটা বাস কিনে ট্রান্সপোর্ট সার্ভিসে দিচ্ছে, এরকম ইন্ডিভিজুয়াল এফার্ট। আপনারা বলছেন যে তারা সমষ্টিগতভাবে যদি একটা বড় ব্যবসায়িক উদ্যোগ নেয় বা মাঝারি মানের ব্যবসায়িক উদ্যোগ নেয়, তাহলে সমাজের অনেকটা উপকার হবে। কিন্তু আমার একটা পর্যবেক্ষণ হলো, প্রবাসীদের অনেকেই যে ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে চায় না, একটা প্রধান কারণে যে তিনি তো বাইরে থাকেন, সেই ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করবে কে, ভরসা পায় না কিন্তু তারা। এই বিষয়টা আপনারা দেখেছেন কিনা? খুবই রাইট পয়েন্ট। আমরা দেখেছি বিভিন্ন গ্রুপের সাথে, স্টেক হোল্ডারের সাথে আলাপ করি এবং প্রবাসীদের সাথে আলাপ করি। সবাইকে, অনেকেই কিন্তু টাকা নিয়ে বসে আছে। ইভেন আমরা এখানে আসার আগে আমরা লন্ডনে রাউন্ড টেবল বৈঠক করেছি উইথ বিভিন্ন, সেখানে এসেছে বিভিন্ন উপজেলা ভিত্তিক সমিতি, বিয়ানীবাজার সমিতি কিংবা আপনার হবিগঞ্জ সমিতি, এবং আপনি অবাক হবেন যে ওইসব সমিতিতে একটা সমিতিতে আমরা দেখেছি 7 মিলিয়ন পাউন্ড রয়েছে এবং তারা ইনভেস্ট করছে না, তারা করছে কি শুধু আপনার কয়েকটা স্কলারশিপ দিচ্ছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনার এই টাকাগুলোকে আইডল রেখেছেন কেন, আপনারা তো ইনভেস্ট করতে পারছেন। বারবার শুধু ব্যক্তিগত পর্যায়ে, আপনি অর্গানাইজেশনাল পর্যায়ে বারবার একটা ইস্যু উঠে আসছে যে আমি যে আমার এই হার্ড আর্ন মানিটা যে পাঠাবো, আমি কার কাছে পাঠাবো? আমি আমার আত্মীয়ের কাছে পাঠালে ইজ ইট সেফ? আমি কোন লোকের কাছে পাঠালে এটা সেফ? তো প্রথম যে এটা হচ্ছে ট্রাস্ট ইস্যুটা কিন্তু বারবার ঘুরে আসে। এটা আমরা ওখানে দেখেছি, এখানে দেখেছি। আমি যখন টাকা পাঠাই তখন টাকাটা অনেক ক্ষেত্রে মানে সেই জন্য হচ্ছে যে প্রবাসীরা চায় যে প্রথমে টাকাটা পাঠানোর প্রিকন্ডিশন হতে হবে, যে হয় যে আমি চাই যে আমার টাকাটা এনশিওর হোক। তো আমাদের যে আলোচনা যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে আমি টাকা পাঠাচ্ছি, টাকাটা লাগাবে এতে, তো মাঝখানে একটা থার্ড পার্টির দরকার, যে পার্টিকে দেখলে আমি বলবো যে না, এটা একটা স্ট্রং পার্টি। সেটা হতে পারে একটা কনসোর্টিয়াম হতে পারে, একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো যাতে যারা আমাদেরকে আশ্বাস দেবে যে না, তোমাদের টাকাটা নির্ভয়, এটাই হচ্ছে মেইন ইস্যু, যার কারণে প্রবাসীরা টাকা পাঠাতে একটু দ্বিধাগ্রস্ত কিংবা ভয় পায়। এবং সেটা একটা আছে। তারপর হচ্ছে যে আমাদের পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি। তো আমি চিন্তা করবো যে আমি যে একটা কিছু একটা করতে যাব, এটা রাজনৈতিক যদি স্ট্যাবিলিটি না থাকে, তাহলে আমার যে ইনস্টিটিউশন বলেন, যে ইনিশিয়েটিভ বলেন, সেটা কতদূর চলবে, এটা স্থায়িত্ব কতটুকু, সো অনেক কিছু ফ্যাক্টর কিন্তু জড়িত। এবং আমার মনে হয় গভর্নমেন্টের দিক থেকে কতটুকু এই ব্যাপারে উদ্যোগ আছে কিংবা সব ইনিশিয়েটিভ আছে, সক্রিয় কত, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ধন্যবাদ জনাব তাসনিম সিদ্দিকী। এই ট্রাস্টের ব্যাপারটা সলভ করা যায় কি যে করে? মানে যেটা আপনি বলছেন যে এটা কিন্তু খুব বড় সমস্যা, আর এই সমস্যাটা বেশি করে যারা ইউরোপ আমেরিকাতে আছেন তাদের সমস্যা। তাদের অনেকে